আচ্ছা, তোমাদের 10 জন যে শিখ গুরু আছে, এই শিখ গুরু নিয়ে অনেক প্রশ্ন হয়। গুরু নানকের জন্ম কোথায়, কে শিখ ধর্ম প্রবর্তন করেছিলেন, বা ধরো কাকে জাহাঙ্গীর মৃত্যুদণ্ড দিয়েছিলেন, ঔরঙ্গজেব কাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, পঞ্চক কে প্রবর্তন করেন, লঙ্গরখানা কে নির্মাণ করেন, এরকম প্রচুর প্রশ্ন তোমাদের এই 10 জন শিখ গুরু নিয়ে শুধুমাত্র হয়। খুব ছোট টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। এবং তোমরা আগের বারের ডাব্লিউবিপি পরীক্ষা দেখলে সেখানেও দেখবে তোমাদের পঞ্চক কে প্রবর্তন করেন সেই প্রশ্ন এসেছিল। তো আজকে আমাদের যাতে গুলিয়ে না যায় তার জন্য খুব ভালোভাবে আমরা এক নজরে 10 জন শিখ গুরুর পরিচয় নিয়ে আলোচনা করব। প্রথম স্টার্ট করার আগে আমি সবাইকে বলে দিই, প্রত্যেক রবিবারে তোমাদের নলেজ অ্যাকাউন্টের অ্যাপে ফুল লেন্থ ফ্রি মক টেস্ট চলছে। গতকালও তোমাদের মক টেস্ট হয়েছে এবং প্রচুর স্টুডেন্ট তোমরা এখানে জয়েন করেছো এবং আমরা তাতে উৎসাহিত। সেই জন্য প্রত্যেক রবিবার তোমাদের এই ব্যবস্থাটা করা হচ্ছে। তো সেরকমই 28শে এপ্রিল সকাল 9টা থেকে 11টা তোমাদের ডাব্লিউবিপির টাইম, আর পিএসসি ক্লার্কশিপের টাইম হচ্ছে তোমার রবিবার সন্ধ্যা থেকে 6টা থেকে 9টা, ঠিক আছে, 6টা থেকে 8টা। এই টাইমিং এর মধ্যে তোমরা মক টেস্ট দিতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে গিয়ে জয়েন করো। টেলিগ্রামে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট, অথবা ডেসক্রিপশন বক্সে দেখো অ্যাপ টেলিগ্রাম দুটোরই লিঙ্ক দেওয়া আছে। কেমন? চলো, কেস স্টাডিতেও তোমাদের কিন্তু ক্লাস হচ্ছে প্রতিদিন 7টার সময়। তোমাদের ওখানে পুরো ফুল স্ট্যাটিক জিকের পুরো প্লেলিস্ট ওখানে থাকবে। কেস স্টাডি চ্যানেলের ক্লাসগুলো যারা যারা করছো না তারা খুব মিস করছো। এখানে পুরো স্ট্যাটিক জিকের তোমাদের প্লেলিস্ট তৈরি হচ্ছে এবং এটার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই সব ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে রাখো, ঠিক আছে? দেখো, প্রথম আমাদের যাকে আমরা দেখব প্রথম শিখ গুরু, তিনি হচ্ছেন কে? গুরু নানক। গুরু নানক হচ্ছেন প্রথম শিখ গুরু। ইনি হচ্ছেন শিখ ধর্মের প্রবর্তক। গুরু নানককে আমরা শিখ ধর্মের প্রবর্তক বলি। এছাড়া মধ্যযুগের যে ভক্তিবাদী, আমরা যখনই ভক্তি আন্দোলন সুফি আন্দোলন পড়ি তখনই কিন্তু আমরা গুরু নানকের কথা ওখানে উল্লেখ পেয়েছি। মানে এনাকেও আমরা মধ্যযুগের একজন ভক্তিবাদী আন্দোলনের গুরু হিসাবে মানতে পারি বা সাধক হিসাবে মানতে পারি, ভক্তি সাধক। এই শিখ যে ধর্মটা, এই শিখ শব্দের অর্থ কি? শিখ শব্দের অর্থ হচ্ছে শিষ্য। আচ্ছা, এনার জন্ম তোমাদের পরীক্ষার সময় আসে, ঠিক আছে? যেহেতু প্রথম শিখ গুরু ছিলেন ইনি, তাই এনার জন্মটা তোমাদেরকে মনে রাখতে হবে। লাহোরের তালবন্দি গ্রামে এই গুরু নানক জন্মগ্রহণ করেছিলেন 1469 খ্রিস্টাব্দে, ক্ষত্রিয় পরিবারে। এই তিনটে কথাই মনে রাখবেন। তিনি ছিলেন একেশ্বরবাদী এবং 5টা বিষয় তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। এই 5টা বিষয় কি? ভালো করে দেখো। নাম, নাম মানে কি? ঈশ্বর চিন্তা। দান, দান, তাছাড়া হচ্ছে আসনান মানে হচ্ছে স্নান, সেবা আর সিমরান। এই 5টা বিষয়ে গুরু নানক দেব খুব গুরুত্ব দিয়েছিলেন। আর তারপরে আরো 9 জন শিখ গুরু ছিলেন যাদেরকে নিয়ে আমরা আলোচনা করব আজকে। আমাদের সেটাই টপিক। তোমাদের কাছে একটা ছোট্ট হোমওয়ার্ক থাকলো, এই গুরু নানকের জন্মদিনটাকে আমাদের ভারতে বা বিশেষ করে পাঞ্জাব হরিয়ানাতে কি দিন হিসাবে পালন করা হয়, তোমরা সেটা আমাকে শেষকালে কমেন্ট বক্সে জানাও। নেক্সট, শিখ গুরুর পরিচয়ের আগে সবাইকে বলে দিই, এটা আমাদের ডাব্লিউবিপি কেপির একটা ফাউন্ডেশন ব্যাচ চলছে। তোমরা পুরো প্র্যাকটিস টপিক ইউটিউবে রেগুলার ক্লাস পাচ্ছ। সেটা ছাড়াও যদি কারোর মনে হয় একটা জায়গায় গুছিয়ে আমি প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, পিডিএফ এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, তার সাথে সাথে ফুল লেন্থ মক টেস্ট পাবো, তাহলে সেক্ষেত্রে তোমরা এই ব্যাচে জয়েন করতে পারো। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের দেওয়া রয়েছে, এখানে তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করে নাও। ঠিক একই রকম ভাবে ক্লার্কশিপেরও তোমাদের ফুল লেন্থ ব্যাচ চলছে, ইন্টিগ্রেটেড ব্যাচ প্রিলি প্লাস মেন। তার জন্য তোমরা এই 9593430522 তে কন্ট্যাক্ট করে নাও, হোয়াটসঅ্যাপ অথবা কল করে। বা শুধু যদি কেউ চাও জেনারেল স্টাডিজে জয়েন করবে, সেখানে আমি তোমাদের পুরো ইতিহাস ভূগোলের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাচ্ছি, লাইভ ক্লাস, সেক্ষেত্রেও তোমরা জয়েন করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিও। আর সবকিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে গিয়ে তোমরা চেক করে নেবে। নেক্সট আমাদের হচ্ছে গুরু অঙ্গদ। ইনি হচ্ছেন দ্বিতীয় শিখ গুরু। তো গুরু অঙ্গদ নিয়ে আমাদের কি কি পয়েন্ট ইম্পর্টেন্ট রয়েছে দেখো। ইনি নানক লেহেনাকে অঙ্গদ লেহেনা বলে একজন ছিলেন। এনার অ্যাকচুয়ালি প্রকৃত নাম হচ্ছে লেহনা। এই লেহনাকে আমাদের গুরু নানক, মানে প্রথম যিনি শিখ গুরু ছিলেন, তিনি অঙ্গদ নাম দিয়েছিলেন। অঙ্গদ কথাটার মানে হচ্ছে নিজের অঙ্গ, অর্থাৎ গুরু নানক নিজের অঙ্গ বলে লেহনাকে পরিচিত দিয়েছিলেন, সেই জন্য এনার নাম কি? অঙ্গদ। নেক্সট পয়েন্ট হচ্ছে তোমার এখানে গুরুমুখী লিপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটাতে আমরা গ্রন্থ সাহেবের সংকলন দেখতে পাই। সেই গুরুমুখী লিপিটা প্রচলন করেছিলেন কিন্তু গুরু অঙ্গদ। যখন হুমায়ুন, দেখো হুমায়ুন কি হয়েছিল? কনৌজের যুদ্ধে হেরে গিয়ে পালিয়ে গিয়েছিল, তাই তো? তো যখন কনৌজের যুদ্ধে হুমায়ুন হেরে গেল,
তখন হুমায়ুনকে ইনি আশীর্বাদ করেছিলেন এবং বলেছিলেন যে একদিন তুমি তোমার সিংহাসন ফিরে পাবেন। অর্থাৎ দেখো, আমরা প্রথমের দিকে প্রথম 3-4জন গুরুকে আমরা দেখতে পাবো শিখ ধর্মের সাথে মোগল সাম্রাজ্যের কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল, কোনো ঝামেলা ছিল না। তারপরে আস্তে আস্তে এই সম্পর্কটা তিক্ত হয়েছিল। আমি বলছি কোথায় হয়েছিল। 3 নম্বর অর্থাৎ তৃতীয় গুরু হচ্ছে আমাদেরকে গুরু অমরদাস। গুরু অমরদাস ছিলেন আমাদের তৃতীয় শিখ গুরু, এবং এনার ব্যাপারে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে প্রথমত মানজি পদ্ধতি নামের একটা পদ্ধতি, যেটা ধর্মীয় সংগঠনের প্রবর্তন। ঠিক আছে, মানজি পদ্ধতি নামের একটা ধর্মীয় সংগঠন ইনি প্রবর্তন করেন। নেক্সট হচ্ছে তোমার অমরদাস। অমরদাস আনন্দ নামক একটা প্রশংসনীয় স্তোত্র রচনা করেছিলেন। ঠিক আছে, এটাকে একটা স্তোত্র বলা হয় এবং এটাকে আনন্দ কারাজ নামে বলা হয়, যেটা বিবাহের আচারের একটা অংশ। ঠিক আছে, এটা তৈরি করেছিলেন কে? গুরু অমরদাস। এর আক্ষরিক অর্থ হচ্ছে আনন্দ কারাজ মানে আনন্দময় ঘটনা। তো এই আনন্দ কারাজ এটা কিন্তু গুরু অমরদাস তৈরি করেছিলেন। এছাড়া দেখো, গোইন্দওয়ালের প্রতিষ্ঠাতা মানে প্রতিষ্ঠা করেন এবং বাউলি সাহেব বলে একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এই দুটো নির্মাণ করেছিলেন আমাদের গুরু অমরদাস, তৃতীয় শিখ গুরু। এই বাউলি হচ্ছে তোমার প্রথম সত্যিকারের শিখ তীর্থস্থান। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা মনে রাখতে পারো যে সত্যিকারের শিখ তীর্থস্থান যদি প্রথমটা কোনোটা হয় তাহলে সেটা হচ্ছে আমাদের এই বাউলি সাহেব। ঠিক আছে, এবং প্রথম যে শিখ যারা ভক্ত ছিল সর্বপ্রথম এই বাউলি সাহেবই সবাইকে কিন্তু আকৃষ্ট করেছিল। আমাদের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের 4 নম্বর গুরু বা চতুর্থ শিখ গুরুতে আসবে স্বর্ণ মন্দিরের কথা। দেখো, স্বর্ণ মন্দিরের কথা যখনই আসবে আমি একটা জিনিস ভালো করে বলছি, সবাই ভালো করে নোট করে নাও। গুরু অমরদাস অর্থাৎ এনার আগে, গুরু রামদাসের আগে তৃতীয় শিখ গুরু, এই গুরু অমরদাস কিন্তু এই হরমন্দির সাহেব মানে প্রথম কমপ্লেক্স যেটা স্বর্ণ মন্দিরের, সেই হরমন্দির সাহিবের জায়গাটা বেছে নিয়েছিলেন। এই জায়গাটা দিয়েছিলেন আকবর, কিন্তু এই যে জায়গায় স্বর্ণ মন্দিরটা হবে এটা ঠিক করেছিলেন কে? গুরু অমরদাস, অর্থাৎ এনার আগের শিখ গুরু, তৃতীয় শিখ গুরু। এই গুরু রামদাস যিনি, ইনি এই স্বর্ণ মন্দিরের নির্মাণটা শুরু করেছিলেন। গুরু রামদাস স্বর্ণ মন্দিরের নির্মাণ শুরু করেন। আর গুরু অর্জন মানে এনার পরে যে শিখ গুরু রয়েছেন অর্থাৎ পঞ্চম শিখ গুরু, তিনি ওই পাঞ্জাবের যে স্বর্ণ মন্দির সেটার নির্মাণ কার্য সম্পন্ন করেছিলেন। তাহলে জায়গাটা বেঁচেছিলেন অমরদাস, শুরু করেছিলেন কাজ গুরু রামদাস এবং শেষ করেছিলেন গুরু অর্জুন, এবং উদ্বোধন করেছিলেন শিখ মহারাজা রঞ্জিত সিং। আর এই মন্দিরটা সমসাময়িক যে হরমন্দির সাহিব বা ঈশ্বরের মন্দির বা স্বর্ণ মন্দির নামে পরিচিত। আর জায়গাটাকে দান করেছিল আমি বললাম, জায়গাটা দিয়েছিলেন আকবর, সম্রাট আকবর তখন জায়গাটা দিয়েছিলেন। আর শিখ ধর্মের সবচেয়ে পবিত্র তীর্থস্থান বলে ধরা হয় এই পাঞ্জাবের অমৃতসরের মন্দির বা হরমন্দির সাহেব। আর একটা কথা এখানে তোমরা ভালো করে মনে রাখবে, এই চতুর্থ গুরু পর্যন্ত আমরা দেখলাম, দেখো গুরু অর্জুন পর্যন্ত আমরা দেখলাম, এই সময় পর্যন্ত বেশ ভালো সম্পর্ক ছিল মুঘলদের সাথে এই শিখদের। ঠিক আছে, তো গুরু রামদাস তাহলে আমরা কি দেখলাম? দেখো, গুরু রামদাস অমৃতসর প্রতিষ্ঠা করলেন, একটা বড় সরোবর সেখানে খোদাই করে সেখানে হরমন্দির সাহেব প্রতিষ্ঠা করলেন। আরেকটা জিনিস, লাভান, এটা হচ্ছে গুরু রামদাস রচিত একটা সুন্দর বাণী লাভান, এটাও কিন্তু তৈরি করেছিলেন গুরু রামদাস। এই লাভান দ্বারা শিখ দম্পতি যারা বিয়ে করতো, বিয়ের দম্পতিদের বিবাহ করার অর্থ বোঝানো হয়, বিবাহের সময় বিবাহ করার একটা অর্থ বোঝানো হয় লাভান দিয়ে। তো এটাও করেছিল কি? গুরু রামদাস। তোমাদের যদি বলে লাভান কে প্রবর্তন করেছিল? গুরু রামদাস। এরপরে আসে আমাদের পঞ্চম শিখ গুরু, গুরু অর্জুন। ইনি আদি গ্রন্থ, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা আমাদের গ্রন্থ সাহেব আমরা যেটাকে বলি, এই গ্রন্থ সাহেব রচনা মেনলি করেছিলেন গুরু অর্জুন। অমৃতসরের নির্মাণ সম্পূর্ণ করেছিলেন গুরু অর্জুন, এবং তিনি তারান আর কর্তাপুর নামে দুটো শহরও স্থাপন করেছিলেন, তারান আর কর্তাপুর। শিখ ধর্মের বাণী এই কিন্তু গ্রন্থ সাহেব নামক যে গ্রন্থ, এই গ্রন্থতে সংকলিত রয়েছে। এখানে শিখ ধর্মের বাণী সংকলিত রয়েছে। আর এই গ্রন্থ সাহেব তার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা মনে রাখবে, গুরুমুখী যে লিপি, সেই গুরুমুখী লিপিতে এটা লেখা হয়েছিল গ্রন্থ সাহেবটা। কেমন? আর এখানে আরো অনেক ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, যেমন ধরো গুরু অর্জুন সব থেকে বেশি পরীক্ষায় আসে, সেটা হচ্ছে জাহাঙ্গীর তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তার আগে এই পয়েন্টগুলো একটু মনে রাখবে, ঠিক আছে? মাসান্দ নামের একটা প্রতিনিধি দল গঠন করেছিলেন কিন্তু গুরু অর্জুন, মাসান্দ। এছাড়া দাসভণ্ড প্রথাও চালু করেছিলেন গুরু অর্জুন, যেখানে শিখরা তাদের উপার্জনের একাংশ অর্থ, তাদের উপার্জনের যতটা উপার্জন করছে তার একাংশ অর্থ দ্রব্য সামগ্রী সেবার মাধ্যমে স্বেচ্ছায় দান করতেন
শিখ ধর্মের প্রচারের জন্য বা শিখ ধর্মের উন্নতির জন্য। আর এই মাসান্দ যেটা, এটা হচ্ছে এই প্রতিনিধি দল, একটা প্রতিনিধি দল যারা প্রিভিয়াস যারা শিখ গুরু রয়েছে বা বর্তমান যারা শিখ গুরু রয়েছে তাদের আদর্শ বা শিক্ষাদান প্রচার করবে, মানে শিখ ধর্ম প্রচারের উদ্দেশ্যে একটা ধর্মীয় প্রতিনিধি দল তৈরি করেছিলেন, সেটাকেই মাসান্দ বলা হয়। আর দাসবন্ধ হচ্ছে সেই প্রথা, যে প্রথাতে যে কোনো লোক তার উপার্জনের এক অংশ এই তাদের ধর্ম প্রচারের জন্য স্বেচ্ছায় তারা দান করবে। নেক্সট হচ্ছে জাহাঙ্গীর। দেখো জাহাঙ্গীরের মানে এই জাহাঙ্গীরের সময় থেকে, মানে গুরু অর্জুনের সময়কাল যতটা ছিল তার অর্ধেক সময় থেকে মুঘলদের সাথে শিখদের একটা বিরোধ বাঁধতে শুরু করে। কেননা জাহাঙ্গীর তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। কেন? জাহাঙ্গীর গুরু অর্জুনকে গ্রেপ্তার করে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলেছিলেন। তার কারণ এই গুরু অর্জুনের সময় থেকে শিখ ধর্মের মানে পপুলারিটি খুব বাড়তে থাকে এবং জাহাঙ্গীর দেখতে পান যে যদি এইভাবে পুরো শয়ে শয়ে লোকজন শিখ ধর্ম গ্রহণ করে তাহলে মুসলিম ধর্মের একটা মানে বিপন্ন অবস্থা তৈরি হবে। এরকম একটা চিন্তাধারার বশবর্তী হয়ে আমাদের সম্রাট জাহাঙ্গীর কি করলেন, গুরু অর্জুনকে বললেন আপনি শিখ ধর্ম গ্রহণ করুন, কিন্তু গুরু অর্জুন করেননি। সেই জন্য গুরু অর্জুনকে জাহাঙ্গীর মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এই কথাটা খুব ভালো করে মনে রাখবে। এবং 1606 সালে তাকে অত্যাচার করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কে করেছিলেন? আমাদের জাহাঙ্গীর পঞ্চম গুরু গুরু অর্জুন দেবকে হত্যা করেছিলেন। তারপরে দেখো গুরু হরগোবিন্দ আমাদের ষষ্ঠ শিখ গুরু। ইনি শিখকে সৈনিক জাতিতে পরিবর্তন করেন। ঠিক আছে, ইনি কিন্তু খুব মানে ভালো শিকারী ছিলেন, খুব ভালো যুদ্ধে প্রচুর নিপুণ ছিলেন। ঠিক আছে, মানে সংগ্রামী মুঘল সৈন্যদের পরাজিতও করেছিলেন তিনি। অনেকগুলো যুদ্ধে, ছোটখাটো যুদ্ধে তিনি পরাজিত করেছিলেন। অমৃতসরের উৎকর্ষ বৃদ্ধি করেছিলেন এবং স্বর্ণ মন্দিরের অকাল তখত স্থাপন করেছিলেন। এইটা নোট করবে এখান থেকে, ঠিক আছে? অকাল তখত, অকাল তখত থেকে স্থাপন করেছিলেন গুরু হরগোবিন্দ। লৌহ দুর্গ নামের একটা দুর্গ, এটা লৌহ দুর্গ মানে এটা জাস্ট নাম, লৌহ দুর্গ নামে একটা দুর্গ তৈরি করেছিলেন নিজেদের প্রোটেকশনের জন্য। এবং প্রকৃত সম্রাট বা সাচ্চা বাদশাহ এই উপাধিটাও কিন্তু গ্রহণ করেছিলেন গুরু হরগোবিন্দ। আর দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে মিরি আর পিরি। আধ্যাত্মিক শক্তির একীকরণের ইঙ্গিত দিয়ে মিরি এবং পিরি এই দুটোর ধারণার প্রবর্তন করেছিলেন গুরু হরগোবিন্দ। এবং তার সময়ে শিখেদের সংখ্যা প্রচুর বৃদ্ধি পায়। একে জাহাঙ্গীর পঞ্চম শিখ গুরুকে হত্যা করেছেন, কেন করেছেন সেটা সবাই জানতে পেরেছে। তার উপর ইনি যথেষ্ট যুদ্ধ নৈপুণ ছিলেন এবং শক্তিশালী ছিলেন। ঠিক আছে, তো সেই কারণে এই সময় গুরু হরগোবিন্দের সময় প্রচুর হারে শিখের সংখ্যা বেড়ে গিয়েছিল। অনেক মানুষজন শিখ ধর্মটা গ্রহণ করেছিলেন। নেক্সট হচ্ছে তোমাদের গুরু হররায়। ইনি হচ্ছেন সপ্তম শিখ গুরু এবং ঔরঙ্গজেবের যে জ্যেষ্ঠ ভ্রাতা দারা শিখো, সেই দারা শিখোর একবার একটা যুদ্ধে অসুস্থ হয়ে পড়েছিল। মানে অসুস্থ নয়, মানে মুঘলদেরই কোনো একজন অপারেটর আর কি ওকে অসুস্থ করে দিয়েছিল বিষ দিয়ে বা যা হোক কিছু দিয়ে। তো তাকে আশ্রয় দিয়ে তাকে চিকিৎসা করেছিল এই গুরু হররায়। এবং সেই কারণেই ঔরঙ্গজেব তাকে মৃত্যুদণ্ড দেন। আমরা জানি ঔরঙ্গজেব তার অন্যান্য ভাইদেরকে হত্যা করে সিংহাসনে বসেছিল, তার মধ্যে একজন ছিল দারা শিখো। তাকে আশ্রয় দিয়ে তার চিকিৎসা করেছিল বলে ঔরঙ্গজেব গুরু হররায়কে মৃত্যুদণ্ড দিয়েছিল। নেক্সট হচ্ছে 8 নম্বর গুরু বা অষ্টম গুরু গুরু হরকৃষ্ণ বা কৃষ্ণ বলা হয় অনেক সময়। ইনি হচ্ছেন সব কনিষ্ঠ শিখ গুরু। ওই এনার মানে বাবাকে আর কি মেরে দেওয়ার জন্য ইনি একদম খুব 11 বছর বয়সে ইনি শিখ গুরু হয়েছিলেন। সেই কারণে আমরা সব থেকে কনিষ্ঠ শিখ গুরু বলবো গুরু হরকৃষ্ণকে। এবং তাকে বলা হতো ওই জন্য বাল গুরু। 11-12 বছর বয়সে তিনি কিন্তু গুরু হয়েছিলেন, শিখ গুরু। নেক্সট হচ্ছে গুরু তেগ বাহাদুর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নবম গুরু তেগ বাহাদুর। ইসলাম ধর্ম এনাকেও গ্রহণ করতে বাধ্য করা হয়েছিল, কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেনি। সেই কারণে ঔরঙ্গজেব এনাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। তোমাদের পরীক্ষায় প্রচুর আসে ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আর দশম গুরু হচ্ছেন গুরু গোবিন্দ সিং। এটাও আমাদের খুব ইম্পর্টেন্ট। খালসা বাহিনী, যেটার কথার অর্থ হচ্ছে, খালসার কথার অর্থ হচ্ছে পবিত্র, সেই খালসা বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন গুরু গোবিন্দ সিং। এবং এই পঞ্চকয় প্রবর্তন করেন। পঞ্চক মানে কি জিনিসটা আমরা একবার চট করে দেখিনি। দেখো এখানে পঞ্চক মানে 5টা ক দিয়ে শুরু জিনিস বা কে দিয়ে শুরু জিনিস। একটা হচ্ছে কেশ। কেশ মানে হচ্ছে তোমার অকর্তিত চুল। অকর্তিত চুল মানে এলোমেলো চুল, মানে না কাটা চুল, চুলগুলোকে কাটা হয় না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি শিখ ভক্তরা
তাদের স্বাভাবিক অবস্থায় শরীরের গ্রহণযোগ্যতা দেখানোর জন্য তাদের চুল কাটতো না। এই যে দেখো এখানে তারা কখনোই চুল কাটতো না, তার কারণ ওরা যে কোনো সময় স্বাভাবিক অবস্থায় সব সময় রেডি আর কি। এটা দেখানোর জন্য এই কেশ বা অকর্তিত চুল, না কাটা চুল, এটা একটা প্রতীক হিসাবে করেছিল আমাদের গুরু গোবিন্দ সিং। এছাড়া দেখো কংতা বা কংতি, কাঙ্ক ঘা বা কঙ্কতি, এটা যে কোনো একটা তোমরা ধরতে পারো, এটাও একটা ক দিয়ে শুরু, এবং এটার মানে হচ্ছে একটা কাঠের চিরুনি। এই কাঠের চিরুনিটাও তোমার এখানে একদম যে মাথার পাগড়ি সেখানে লাগানো থাকে, এটার মাধ্যমে বোঝানো হয় যে ওরা সবসময় পরিপাটি থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। শৃঙ্খলার প্রতীক হচ্ছে এই কঙ্কতি। এছাড়া হচ্ছে কড়া, একটা লোহার বালা, যেটা ডান কবজিতে পড়ে, লোহার বালা। এইটার সাহায্যে ঈশ্বরের চিরন্তন প্রকৃতিকে বোঝায়, তার প্রতীক হিসাবে ওরা এইটা মানে ব্যবহার করে। এবং কচ্ছা হচ্ছে একটা সুতির অন্তর্বাস, এই যে কচ্ছা সুতির অন্তর্বাস, ঠিক আছে, এটাও তারা ইউজ করে, এটা হচ্ছে শুদ্ধতার প্রতীক হিসাবে। আরেকটা হচ্ছে তোমার কিরপান, কিরপান মানে হচ্ছে এই যে তরবারি, ঠিক আছে, এটা হচ্ছে শিখ সংগ্রামের প্রতীক। একটা মর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে শিখ সংগ্রামের প্রতীক হচ্ছে তোমার এই তলোয়ার, যেটাকে বলা হয় কিরপান। কেশ, কঙ্কতি, কড়া, কাচ্চা, কিরপান, এই পঞ্চকয়ের প্রবর্তন করেছিলেন আমাদের দশম গুরু, ঠিক আছে। তো আশা করি তোমরা এই 10 জন যে শিখ গুরু রয়েছেন সবার সম্পর্কে একদম সবকিছুটা জানতে পেরেছো। এবং তোমাদের একটাই আমি শুধু হোমওয়ার্ক দিয়েছি আজকের জন্য, যে কোন পাঞ্জাবে বা হরিয়ানায় বা আমরা ভারতে একদম প্রথম যে আমাদের গুরু নানক, তার জন্মদিনকে কি দিবস হিসেবে পালন করি, সেটা তোমরা শেষকালে কমেন্টে জানাও। আর আমাদের যে কোনো ব্যাচে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, পিডিএফ, মক টেস্ট, এগুলোর জন্য তোমরা আমাদের WBPKPর যে ফাউন্ডেশন ব্যাচ বা ক্লার্কশিপের ফাউন্ডেশন ব্যাচ বা জিএস ফাউন্ডেশন ব্যাচে যদি জয়েন করতে চাও, উপরে যে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে 9593430522, ওই নাম্বারে যোগাযোগ করে নাও। কেমন? থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। আজকে সন্ধ্যাবেলা 7টার সময় তোমাদের রয়েছে WBPর প্র্যাকটিস ক্লাস, যেটা সোম বুধ শুক্র হয়, ঠিক আছে। সবাই 7টার সময় জয়েন করে নিও, সেখানে সবার সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ।